শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে তোমাদের সাথে যেই পাঠ নিয়ে আলোচনা করব, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো। আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখার 4 নাম্বার লেকচারটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা গত তিনটা ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপর আলোচনা করেছি এবং বিভিন্ন রকমের স্থানাঙ্ক ব্যবস্থার যে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ব্যাকে যাব না, আমরা আজকে শুরু করব হলো তোমাদের বইয়ের 3য় অধ্যায়ের যে 2 নাম্বার অনুশীলনী যেটা রয়েছে 3.2-এ। তার মানে আমরা এখানে বিভক্তিকরণ, অন্তর্বিভক্ত এবং বহুবিভক্ত, আমরা অনুপাতের সূত্র নিয়ে এখানে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা আজকে অনুপাতের সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই রেডি হয়ে আছো কাগজ কলম নিয়ে। দেখো, আমরা খুবই সহজ জিনিস নিয়ে আলোচনা করব আজকে। আমরা আজকে আলোচনা করব হলো বিভক্ত, অর্থাৎ অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত অনুপাতের সূত্র যেটাকে আমরা বলি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মনে করো এই তলের মধ্যে, এই কার্তেশীয় তলের মধ্যে আমি যদি এটাকে যদি আমি এক্স স্থানাঙ্ক, ওয়াই অক্ষ, আর এটাকে যদি আমি এক্স অক্ষ ধরে নেই, এটা আমার অরিজিন হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আমি এই স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো বিন্দু নিচ্ছি। মনে করো এখানে একটা বিন্দু রয়েছে আমার পি। এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমি বলে দিচ্ছি হলো x1 y1, এটা একটা পি বিন্দু স্থানাঙ্ক। আর এই স্থানাঙ্ক ব্যবস্থায় আরেকটা বিন্দু রয়েছে, মনে করো এখানে, এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি হলো কিউ। মনে করো এই বিন্দুটা হচ্ছে হলো কিউ। এই বিন্দুটার স্থানাঙ্ককে আমি ধরে নিচ্ছি x2 y2। এই পি এবং কিউ, এই যে একটা সরল রেখা হবে, আমি যদি পি এবং কিউ এই দুইটা বিন্দুকে যোগ করে দেই, তাহলে আমি এখানে একটা সরল রেখা পাচ্ছি। এই সরল রেখাটাকে অন্য আরেকটা বিন্দু, মনে করো আর, এখানে একটা বিন্দুকে আমি লিখছি আর এক্স কমা ওয়াই, দুইটা অনুপাতে ভাগ করেছে। অনুপাত দুইটা কি? পি আর অনুপাত আর কিউ ইকুয়ালস টু m1/m2। অর্থাৎ আমরা প্রথম অনুপাতটাকে যদি m1 ধরি আর দ্বিতীয় অনুপাতটাকে যদি আমরা m2 ধরি, তাহলে আমরা এই যে আর বিন্দুটা রয়েছে, এই আর বিন্দুটাকে আমরা বলছি হলো বিভাগ বিন্দু। এই আর বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করতে চাই, এবং এই আর বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমরা একটা ফর্মুলা ডেভেলপ করব। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখো, আমরা যদি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করে দেই, মনে করো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, আর বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন। যে পি বিন্দু থেকে যে লম্বটাকে আমরা অঙ্কন করেছি সেটা সাপোজ পি এ, এখান থেকে যেটা করেছি সেটা হচ্ছে পি বি, আর বিন্দু থেকে যেটা অঙ্কন করেছি সেটা হচ্ছে আর সি। এবং একইভাবে আমি যদি পি বিন্দু থেকে আর সি এর উপর একটা লম্ব অঙ্কন করি, মনে করে সেটাকে আমি নাম দিলাম হলো আর এস, আর আর বিন্দু থেকে পি এস, আর আর বিন্দু থেকে কিউ বি এর উপর লম্ব অঙ্কন করি, সেটাকে আমি নাম দিয়ে দিলাম মনে করো কিউ টি। তাহলে আমরা যেটা জানতে চাচ্ছি, আমরা এই আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে, এখানে এই আর বিন্দুটাকে আমরা বলছি হলো বিভাগ বিন্দু, এবং যেহেতু এটা পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যে অবস্থান করছে, সেই জন্য আমরা এটাকে বলি অন্তর্বিভক্ত। অর্থাৎ এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, আর বিন্দুর স্থানাঙ্ক। এখন তোমরা চিত্র থেকে খুব সহজে বুঝতে পারছো। দেখো এখানে এই যে আমি পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, তাহলে আমি এখান থেকে বলতে পারছি হলো পি এ। তোমরা খুব সহজে বলতে পারবে পি এ সমান কত হবে, y1। চিত্র থেকে বোঝা যাচ্ছে ও এ, ও এটা কত হচ্ছে, ও এ হবে হলো x1। তারপরে আমি আর বিন্দু স্থানাঙ্ক ধরেছি xy, তাহলে এখান থেকেও আমি বলতে পারবো আর সি, আর সি আমি বলতে পারবো হলো y। ঠিক একইভাবে ওসি ইকুয়ালস টু আমি বলতে পারবো হলো এক্স। ঠিক এখানে যে কাজটা করেছি আমি, কিউ বি, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে তুমি এখান থেকে বলতে পারছো হলো কিউ বি। আমরা আমাদের পুরনো জ্ঞান থেকে বলতে পারছি
কিউবি ইকুয়ালস টু হচ্ছে হলো y2, আর আমরা এখান থেকে ওবি ইকুয়ালস টু আমরা বলতে পারছি হলো x2। আমরা আবারও বলছি, আমরা এই আর বিন্দু স্থানাঙ্ক বের করতে যাচ্ছি, বিয়োগ বিন্দু স্থানাঙ্ক বের করতে যাচ্ছি, অর্থাৎ আমরা এক্স এর মান এবং ওয়াই এর মানটাকে বের করতে যাচ্ছি। শিক্ষার্থীরা এখানে দেখো, এই যে পি আর এস এবং কিউ আর টি, এই যে দুইটা ত্রিভুজ পি আর এস এবং কিউ আর টি, চিত্রটিকে ফলো করো তোমরা, এই ত্রিভুজ দুইটা কিন্তু সদৃশ। তাহলে সদৃশ যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি, দেখো এদের বাহুগুলোর অনুপাত হবে সমান। তাহলে আমরা লিখতে পারবো পিএস বাই আর টি, পিএস বাই আর টি ইকুয়াল টু আমি লিখতে পারবো হলো আর এস বাই কিউটি, আর এস বাই কিউটি, আর এস বাই কিউটি, অথবা এটা থেকে আমি লিখতে পারবো পি আর বাই কিউ আর, পি আর বাই কিউ আর কিউ যাই বলো, পি আর বাই আর কিউ। এখন পিএস বাই আর টি যদি আমি প্রথম অনুপাতটাকে নেই, তাহলে এটা সমান কিন্তু আমার দেয়া ছিল m1 বাই m2, অথবা আমি এটাকে ধরে নিয়েছি, অর্থাৎ দুইটা অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আর বিন্দুটা পি এবং কিউ কে m1 অনুপাত, অর্থাৎ এইটুকু হচ্ছে m1, এই প্রথম যে অনুপাতটা এটা হচ্ছে m1, আর দ্বিতীয় যে অনুপাতটা এটা হচ্ছে m2। এই m1 এবং m2 অনুপাতে এটাকে অন্তর্বিভক্ত করেছে। এখন তুমি আসো, তাহলে আমরা যদি এখান থেকে লিখতে চাই পিএস বাই আর টি, তাহলে পিএস এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পিএস মানে হচ্ছে ওসি মাইনাস ওএ, ওসিটা হচ্ছে হলো আমার ওয়াই, আর ওএটা হচ্ছে হলো এক্স। তার মানে আমি লিখতে পারবো ওসিটা হচ্ছে আমার এক্স, সরি ওসি আমার এখানে দেওয়া আছে এক্স, দেখো ওসি কষ্ট হচ্ছে এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো, আমি বেরও করে নিতে পারি ইচ্ছে করলে। আমি যদি একটু এখানে লিখে নেই, এখানে যদি আমি দেখিয়ে দিই তোমাদেরকে, আমার লাগবে হলো পিএস, পিএস দ্যাট মিন্স পিএস ইকুয়ালস টু হচ্ছে হলো এসি, পিএস ইকুয়ালস টু হচ্ছে এসি, আর এসি ইকুয়ালস টু হচ্ছে হলো ওসি মাইনাস ওএ, আর ওসি ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স মাইনাস ওএ হচ্ছে আমার হলো x1। তাহলে আমি এখানে পিএস এর পরিবর্তে বসাতে পারবো এক্স মাইনাস x1, পিএস এর পরিবর্তে আমি এক্স মাইনাস x1 বসাতে পারবো। ঠিক একইভাবে যদি আমি আর টি কে বের করতে চাই, পিএস বাই আর টি, আর টি দেখো আর টি হচ্ছে হলো বিসি, আর টি এর পরিবর্তে আমি বিসি লিখতে পারি, অথবা বিসি কে আমি লিখতে পারি ওবি মাইনাস ওসি, বিসি কে আমি লিখতে পারি ওবি মাইনাস ওসি। তো ওবি হচ্ছে আমার, ওবিটা হচ্ছে হলো x2, ওবিটা হচ্ছে হলো x2, আর মাইনাস ওসি, ওসি হচ্ছে আমার x, তার মানে x2 মাইনাস x। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা কি লিখতে পারছি, দেখো আর টি এর পরিবর্তে আমি লিখতে পারছি হলো x2 মাইনাস x ইকুয়ালস টু m1 বাই m2, m1 বাই m2 লাস্ট প্রথম অনুপাতটা, আর সর্বশেষ অনুপাতটাকে যদি আমি নিয়ে নেই, তাহলে এখান থেকে আমি লিখতে পারছি, এখন যদি আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো m2x মাইনাস m2x1 ইকুয়াল টু m1x2 মাইনাস m1x2 মাইনাস m2x। আমি এখানে আর একটু তোমাদের জন্য একটা লাইন রেখে দিচ্ছি, আমি সরাসরি লিখে রাখছি এখান থেকে। আমি যদি এখান থেকে এক্সটাকে বের করি, তাহলে এক্সটা হবে এই যে m1 প্লাস m2, আর এখানে আমি লিখতে পারবো হলো m1x2 প্লাস m2 ইন্টু x1। খুব সিম্পলি আমি এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারছি, যেখানে আমার m1 এবং m2 আমার দেওয়া আছে, আর x1 এবং x2 এটাও আমার দেয়া থাকবে, বিন্দু দুটোর স্থানাঙ্ক আমার দেয়া থাকবে। তাহলে আমি এক্স বের করে ফেলতে পারলাম। ঠিক একইভাবে আমি যদি ওয়াই কে বের করতে চাই, দ্যাট মিনস আমি যদি আর এস বাই কিউটি কে বের করতে চাই, দ্বিতীয় অনুপাতটাকে আমি যদি নেই, দ্যাট মিনস আর এস বাই কিউটি, আর এস বাই কিউটি এটা হচ্ছে হলো আমার m1 বাই m2, m1 বাই m2। ঠিক একইভাবে তুমি যদি আর এস কে বের করতে চাও, আর এস কে যদি বের করতে চাও, তাহলে এখানে আর এসটা হবে হলো, আর এসটা হবে ওয়াই মাইনাস ওয়াই1, আমি একবারই লিখে ফেলছি, আমি আর এখানে দেখাচ্ছি না, ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইডেড বাই কিউটি, কিউটি হবে y2 মাইনাস ওয়াই,
y2 মাইনাস y, অর্থাৎ কিউটি হবে yt মাইনাস y ইকুয়ালস টু m1/2। এখান থেকে আমি একটু এ পাশে লিখছি, ডান পাশটা আমি লিখছি, এগুলো আমার আর না হলেও চলবে, এটা আমি একটু মুছে ফেলছি, মুছে আমি এই কাজটা এখানেই করছি, চিত্রটা আমার থাকুক। আমি এখান থেকে লিখতে পারছি, চিত্রটা নিয়ে একটু কথা বলবো, যার জন্য চিত্রটা আমি মুছে ফেলছি না। আমরা এখান থেকে লিখতে পারবো হলো এখান থেকে যদি আমি আসি, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি যদি এটাকে সরলীকরণ করো, তাহলে তুমি পেয়ে যাবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু x এর মান এবং y এর মান দুটোই পেয়ে গেলাম। তাহলে স্থানাঙ্কটা কি হলো? তাহলে আমরা বলতে পারি x এবং y এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর আমরা স্থানাঙ্ককে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে হলো m1 x2 m2 x1 বাই m1 প্লাস m2, আর এখানে m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস 2। এটা হচ্ছে হলো আমার বিভাগ বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর স্থানাঙ্ক, এবং এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখলাম। এটা হচ্ছে তার ভুজ, আর এটা হচ্ছে তার কোটি। m1টা হচ্ছে অনুপাত, m1 ইন্টু m2টা হচ্ছে। এখন আমরা এখান থেকে একটু আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে হলো, দেখো এখান থেকে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে চাই। মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, যখনই আমি মধ্যবিন্দু বের করতে যাব, তখন কিন্তু আমার এই আর বিন্দুটা পি এবং কিউ এর মধ্যবিন্দু হয়ে যাবে, অর্থাৎ m1 এবং m2 এর যে অনুপাতটা হবে, সেই অনুপাতটা সমান হবে। দ্যাট মিন্স পি আর এবং কিউ আর সমান হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে আমরা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু যখনই আমরা বের করতে যাব, তখন আমাদের পি আর এবং কিউ আর সমান হবে, অর্থাৎ অনুপাত পি আর ইকুয়ালস টু কিউ আর, এটা সমান হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলার দিকে তাকাই, তাহলে আমাদের এখানে m1 এবং m2 সমান হয়ে যাবে, তার মানে x1, তখন মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যদি আর বিন্দুটা পি এবং কিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ফর্মুলা ইউজ করব x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। খুব সহজ জিনিস। এরপরে আসো, এটা মধ্যবিন্দু হলো, ঠিক আছে, এটা অন্তর্বিভক্তের ক্ষেত্রে সেটাও আমার ঠিক আছে, কিন্তু এই আর বিন্দুটা যদি পি এবং কিউ এই যে সংযোজক সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার যদি বহিস্থ কোনো বিন্দু হয়, অর্থাৎ বাহিরে যদি অবস্থান করে, তখন আমাদের অবস্থাটা কি হবে? এটার ক্ষেত্রে আমি আর ফর্মুলাটা তোমাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছি না, আমি সরাসরি লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে বহির্বিভক্ত। বহির্বিভক্তের ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে আমার এই আর বিন্দুটা চলে যাবে, মনে করো অবস্থানটা তখন এরকম হবে, সাপোজ পি কিউ আর। তখন আমরা এই আমাদের অনুপাত যেটা ছিল পি আর বাই কিউ আর, আমাদের অনুপাতটা ছিল পি আর বাই কিউ আর ইকুয়ালস টু m1 বাই m2, এটা আমাদের অনুপাত ছিল। সেই ক্ষেত্রে এই পি আর বলতে আমি তখন বুঝবো হলো এই পুরোটাকে m1, আর কিউ আর বলতে আমি তখন বুঝতে পারবো হলো এইটুকুকে হবে আমার m2, এটা হবে তখন আমার m2। এবং সেই ক্ষেত্রে এই যে বিন্দুটা আর বিন্দুটা, তখন এটা একটা বহিস্থভাবে এটাকে বিভক্ত করবে m1 অনুপাতে m2 অনুপাতে। এবং সেই বহির্বিভক্তের ক্ষেত্রে যে সূত্রটা হবে, সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো এর মধ্যে, তারপরে আমি বহির্বিভক্তের সূত্রটা লিখে দিচ্ছি। শুধুমাত্র অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস ছিল, এখানে হবে মাইনাস, অর্থাৎ বহির্বিভক্তের ক্ষেত্রে বিভাগ বিন্দুটা হবে হলো m1 y2 মাইনাস x টা হবে আগে, আমরা ভুজ বের করছি আগে, m1 x2 মাইনাস m2 x1
বাই m1 মাইনাস m2, এটা হবে ভুজ। আর কোটি হবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে বিভাগ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য ফর্মুলা। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আমি বহির্বিভক্তটা তোমাদেরকে ডিরাইভ করে দেখালাম না, তোমরা দেখে নিতে পারবা, বইতেও করে দেওয়া আছে। আমি অন্তর্বিভক্তটা দিয়ে ফর্মুলাটা আমি লিখে দিলাম। তাহলে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম: অন্তর্বিভক্তিকরণের সূত্র, বহির্বিভক্তিকরণের সূত্র, এবং আমরা শিখতে পারলাম হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র। মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনুপাতটা হবে হলো m1 এবং m2, এই দুটো অনুপাত আমাদের সমান হবে। আচ্ছা, এখন আমি এটা মুছে ফেলছি। এখন আমি যাচ্ছি হলো মধ্যবিন্দুর কথা আমি বলেছি, তখন p এবং q এর মধ্যবিন্দু হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। আমরা এখান থেকে একটু বোর্ডটা মুছে নিচ্ছি। আমরা এবার যাচ্ছি অন্য আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র, ভরকেন্দ্র তোমরা জানো নিশ্চয়ই ভরকেন্দ্র কাকে বলে। আমরা যদি গাণিতিক অ্যাসপেক্টের কথাটা বলি, যে একটা ত্রিভুজের মধ্যমাত্রায়ের ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র। আমরা আগের ক্লাস থেকে শিখে আসছি যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এই যে মধ্যমা, মধ্যমা কাকে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাটা হচ্ছে মধ্যমা। তাহলে এডি একটা মধ্যমা, বি হচ্ছে আরেকটা মধ্যমা, আর সিএফ হচ্ছে আরেকটা মধ্যমা। এই তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে যদি আমরা জি দ্বারা সূচিত করি, তাহলে এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি। তাহলে আমরা এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে যাচ্ছি। ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তুমি মনে করো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো x3 y3। আমরা এই জি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, অর্থাৎ x, y। আমি ধরে নিলাম যে জি বিন্দু ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x, y। আমরা এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখন আমরা আগে থেকে জানি যে এজি অনুপাত জিডি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে কত হবে এজি অনুপাত জিডি। ভরকেন্দ্র মধ্যমাত্রায়কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে এখানে আমরা বলতে পারি 2 কোন দিকে থাকবে? শীর্ষবিন্দুর দিকে। তার মানে এসজিটা হবে 2 আর জিডিটা হবে 1। প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে বিজি হবে 2, জিএফ হবে 1, এখানে সিজি হবে 2। তার মানে এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে হলো 1। আরেকটা কথা আমরা এখানে বলতে পারি, দেখো এখানে বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে হলো ডি। তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্কটাও বের করতে পারি। ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা ডি বিন্দুর স্থানাঙ্ককে লিখতে পারি x2 প্লাস x3 বাই 2। একটু আগে শিখে আসলাম y2 প্লাস y3 বাই 2, x1 x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। এটা হচ্ছে ভরকেন্দ্রের ডি বিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক।
আমি ডি বিন্দুকে নিয়েছি, ই বিন্দুকে নেওয়া যেত, এফ বিন্দুকেও আমি নিতে পারতাম, কোনো সমস্যা। তাহলে এখন দেখো এই জি বিন্দুর ক্ষেত্রে যদি আমি অনুপাতের সূত্র প্রয়োগ করতে থাকি, এ জি এবং ডি, এখানে এই জি বিন্দুটা কিন্তু এডি রেখাটাকে এ এবং ডি বিন্দুকে 2:1 হ্যাঁ অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা এখান থেকে এই জি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। তার আগে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। আমার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, জি বিন্দু স্থানাঙ্ক আমি এক্স ওয়াই ধরেছি, ডি বিন্দু স্থানাঙ্ক আমি বের করেছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো, দেখো জি বিন্দু স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই, সেটা হবে জি বিন্দুর এক্স স্থানাঙ্ক, তার মানে m1, m1 মানে হচ্ছে 2, m1 ইন্টু x2, x2 মিনস এই স্থানাঙ্কটা, অর্থাৎ x2 প্লাস x3/2 প্লাস m2 ইন্টু x1, অর্থাৎ x1 মানে প্রথম স্থানাঙ্কটা x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 হচ্ছে আমার এখানে 2 আর m2 হচ্ছে হলো 1। তাহলে আমার কি হচ্ছে অবস্থাটা, এখান থেকে আমি 2 2 বাদ দিতে পারবো, তার মানে হবে x1 প্লাস x2 প্লাস x3/3, অর্থাৎ ভরকেন্দ্রের ভুজ হচ্ছে আমার x1 প্লাস x2 প্লাস x3/3। এখান থেকে আমি যদি ভরকেন্দ্রের কোটি বের করতে চাই, মনে করো আমি y বের করতে চাই, y যদি বের করতে চাই একইভাবে m1 মানে হচ্ছে আমার 2 ইন্টু y2 মানে এই স্থানাঙ্কটা আমরা বলছি y2, তাহলে সেটা হবে হলো y2 প্লাস y3/2 প্লাস m1 ইন্টু y2, m1 ইন্টু y1, সরি m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1 মানে হচ্ছে y1, এই নিচে থাকবে হলো আমার 2 প্লাস, তাহলে হচ্ছে হলো y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজে এখান থেকে কিন্তু এই ভরকেন্দ্রের স্থানাঙ্কটাকে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্কটা তাহলে কি দাঁড়ালো, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা তাহলে হলো x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। এটা হচ্ছে একটা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের জন্য স্থানাঙ্ক জ্যামিতিতে সূত্র। যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1, x2 y2, x3 y3, তাহলে আমরা সেখান থেকে তার ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক বের করতে পারবো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এই ফর্মুলা ইউজ করে আমরা একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। আমরা আগেও বলেছি আমাদের আলোচনা থাকবে সবকিছু এখানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে, স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমাদের আলোচনাটা থাকবে। শিক্ষার্থীরা এটা হচ্ছে এই মোটামুটি আমাদের এই অনুশীলনের জন্য আমাদের যে ফর্মুলাগুলো, আমরা দুই একটা অনুসিদ্ধান্ত এর সাথে তোমাদের সাথে একটু আলোচনা করতে পারি, অনুসিদ্ধান্ত গুলো একটু আলোচনা করে দিতে পারি, তোমাদের প্রবলেম সলভিং এর জন্য হয়তো সুবিধা হবে। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটু মুছে নেই, এটা মুছে ফেলি। আর আমরা ভরকেন্দ্র পড়ে ফেলেছি, ভরকেন্দ্র আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখানে এইমাত্র আমি যে কথাটা বললাম যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া ছিল, আমি ভরকেন্দ্র নির্ণয় করেছি, কিন্তু এমনও হতে পারে যে এই একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু না দিয়ে তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এই বিন্দুগুলো আমার দেয়া আছে। তুমি মনে করো ডি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে হলো a1 b1, ই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো a2 b2, এফ বিন্দু স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে a3 b3। আমি এখন যদি এই ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে চাই, আমি আবারও বলছি এখানে কিন্তু
তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আগে আমাদের দেওয়া ছিল হলো তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এখন আমাদেরকে শুধুমাত্র তিনটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া। আমরা সেই ক্ষেত্রে ত্রিভুজটা যদি ভরকেন্দ্র বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ABC ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য ফর্মুলাটা হবে হলো, জি কে যদি আমি ভরকেন্দ্র হিসাবে ধরে নেই, তাহলে হবে A1 প্লাস A2 প্লাস A3 বাই 3, B1 প্লাস B2 প্লাস B3 বাই 3। এটা আমরা মনে রাখতে পারি আমাদের MCQ প্রশ্ন যদি থাকে পরীক্ষায়, বা এটাকে আমরা এই ফর্মুলা ইউজ না করেও করতে পারি গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে, কিন্তু একটু লেন্দি হবে। তবু ফর্মুলাটা মনে রাখলে আমাদের ছোটখাটো প্রশ্নগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে হলো একটা ত্রিভুজে তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে আমরা সেখান থেকে সেই ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। ক্লিয়ার শিক্ষার্থীরা? আমরা আরেকটা, এটা একটা অনুসিদ্ধান্ত হিসাবে আমি বললাম, আমি আরেকটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে হলো একটা ত্রিভুজের আমরা যদি অন্তকেন্দ্র বের করতে, এটা আমি মুছে ফেললাম, এটা হলো ভরকেন্দ্র, ভরকেন্দ্রের স্থানাঙ্ক। মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, কারণ আমরা জ্যামিতি যখন শেষ করে ফেলবো তখন আমরা দেখবো যে অনেক জিনিস, স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখা, বৃত্ত, সেকেন্ড পেপারে গিয়ে আমরা আবার কনিক পড়বো, তো সেখানে আমাদের এগুলো কিন্তু রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা আমি মুছে ফেলি, ভরকেন্দ্র আমার শেষ, আমি এখন যাব হলো অন্তকেন্দ্র নির্ণয়। ফর্মুলাগুলো শেষ করে নেই, তারপরে আমি প্রবলেম সলভিং এ যাব। মনে করো এটা আরেকটা ত্রিভুজ এ বি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। সাপোজ প্রথম শীর্ষবিন্দুটা হচ্ছে হলো x1 y1, দ্বিতীয় শীর্ষবিন্দুটা হচ্ছে আমার x2 y2, আর তৃতীয় শীর্ষবিন্দুটা হচ্ছে আমার x3 y3। আমি অন্তকেন্দ্র বের করতে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে অন্তকেন্দ্র কাকে বলে? একটু মনে করার চেষ্টা করো দেখি, অন্তকেন্দ্র কাকে বলে? অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। অন্তবৃত্ত আবার কি? অন্তকেন্দ্র যদি হয় তাহলে এই বিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, সেই লম্বটা এটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে। অর্থাৎ মনে করো এডি, আর এখান থেকে যদি আমি আরেকটা লম্ব অঙ্কন, অন্তকেন্দ্রগুলো এগুলো সব লম্ব হবে এডি আর হলো বিই, লম্ব। আবার এখান থেকে এখানে লম্ব অঙ্কন করলে এখান থেকে এই বিপরীত বাহুর উপর লম্ব, এখান থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এখান থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এই লম্বগুলো যেই বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হচ্ছিল অন্তকেন্দ্র। তাহলে এই অন্তকেন্দ্র আমরা আই বের করতে চাই। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, x1 y1 x2 y2 x3 y3। আমি এখান থেকে এই এ বি সি ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে যাচ্ছি। আমি আবারও বলছি, অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র। অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয়, তিনটা বাহুকে স্পর্শ করে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে সেইটার কেন্দ্রকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। আমরা এইভাবে দেখতে পারি যে এইটা একটা যদি ত্রিভুজ ধরি আমরা, তাহলে এটার এই বাহু, এই একটা বাহুকে স্পর্শ করবে এইভাবে, আরেকটা বাহুকে এইভাবে, হচ্ছে। তাহলে এই অন্তকেন্দ্র বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। যদি আমি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে চাই, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কিভাবে? আমরা জানি ত্রিকোণমিতি থেকে আমরা জানি, আমরা বিসি ইকুয়ালস টু বলি আমরা এ, আর এসি ইকুয়ালস টু আমরা বলবো হলো বি, আর এ বি ইকুয়াল টু আমরা বলবো হলো সি, স্মল লেটার। এগুলো হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে। তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারে পড়েছো, তো বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করে। তাহলে এই ক্ষেত্রে অন্তকেন্দ্র বের করার জন্য যে ফর্মুলা, অন্তকেন্দ্রকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, তাহলে অন্তকেন্দ্র বের করার ফর্মুলাটা হচ্ছে হলো ax1 প্লাস bx2, ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a1 প্লাস, সরি a1 তো না, এখানে a প্লাস b প্লাস c, এটা হবে ভুজ। আর কোটি হবে ay1 প্লাস by2 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই
এ প্লাস প্লাস, তার মানে এখানে আমাকে কাজ করতে হবে। কাজটা কি? আমাকে আগে এ বি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। এ বি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে সি, আর বিসি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। বিসি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এ, আর এসি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। এসি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে বি। কিভাবে দৈর্ঘ্য বের করে নিব? আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, x1 y1 x2 y2 দেওয়া আছে। আমরা এখান থেকে এ বি এর দৈর্ঘ্য বের করতে পারবো। x2 y2 দেওয়া আছে, x3 y3 দেওয়া আছে, সেখান থেকে আমরা বিসি এর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। আর এখানে আমাদের সি এর দৈর্ঘ্য, সি বিন্দু এবং এ বিন্দু দেওয়া আছে, আমরা সি এর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। আর x1 y1 x2 y2 x3 y3 তো আছেই। তারপর আমরা এই ফর্মুলা বসিয়ে দিলে আমরা এখান থেকে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, এই 3.2 যেটা আমাদের সরলরেখা চ্যাপ্টারের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির জন্য আমাদের এই হচ্ছে মোটামুটি ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই চ্যাপ্টারের যে প্রবলেম যেগুলো রয়েছে আমাদের সেগুলো আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা এখন যাব হলো প্রবলেম সলভিং এ। মুছে ফেলি। ওকে, আমরা প্রথম যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। একটা বিন্দু হচ্ছে 7 আর একটা বিন্দু হচ্ছে -5 -7। চিত্র রেখে তোমাদেরকে বোঝাচ্ছি। দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এটাকে আমরা ধরো এটা y অক্ষ, আর এটাকে আমরা ধরছি তো x অক্ষ। বিন্দু দুটো হচ্ছে হলো এটা y অক্ষ, এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা x অক্ষ। বিন্দু দুটো হচ্ছে, একটা হচ্ছে 7 আমরা 7 একটা বিন্দুকে নেই অনুমান করে, 1 2 5 7, আর এদিকে যাবে 1 2 5 7 7 7 আমি অনুমান করে একটা বিন্দু, এটা হচ্ছে 7 একটা বিন্দু। মনে করো এই বিন্দুটাকে আমি নামও দিয়ে 7। আরেকটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -5 -10। আমি চিত্রটা একেই তোমাদেরকে কোশ্চেনটাও বোঝাচ্ছি, প্রবলেমটাও সলভ করবো। -5 -10, তার মানে -5 x এর মান -5 1 2 3 4 5, আর -10 1 2 3 4 5 6 7 8 10। সাপোজ -5 এখানে আসলো, এটা মনে করো তোমার বি বিন্দু, বিন্দুটা স্থানাঙ্ক -5 -10। আমাদেরকে বলেছে এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে, এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ নির্ণয় করতে হবে। আবার বলছি, 7 এবং -5 -10 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে, এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ, মনে করো পি বিন্দুতে ছেদ করে, আমি সেই পি বিন্দুর ভুজটা বের করতে চাই। তোমরা নিশ্চয়ই বলতে পারো সেই বিন্দুর কোটিটা কত হবে? কত হবে কোটিটা? পি বিন্দুর কোটি কত হবে? আচ্ছা, সেটা আমি পরে আসছি, তোমাদেরকে সময় দিলাম, তোমরা একটু চিন্তা করতে থাকো। আচ্ছা, এখন আমি মনে করে ধরলাম যে পি বিন্দু স্থানাঙ্ক x, y ধরলাম। আমাকে বের করতে হবে পি বিন্দু স্থানাঙ্ক, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্সটাকে আমাদের বের করতে হবে, এই ভুজ কত হবে। কোশ্চেনটা এরকম চিত্র দিয়েও দিতে পারে,
অথবা সরাসরি প্রশ্ন আকারে আসতে পারে যে 7 ও -5 -10 বিন্দু দুটির সংযোগ রেখাংশ x অক্ষকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুর ভুজ নির্ণয় করো। অর্থাৎ সেই বিন্দুর যে x এর মানটা কত সেটা নির্ণয় করো। তো আমরা তাহলে বিন্দু দুটোকে আমরা ধরে নিলাম। একটা বিন্দুকে আমরা ধরেছি হলো, মনে করি বিন্দু দুটির স্থানাঙ্ক a77, আর একটা বিন্দু হচ্ছে b -5 -10, এবং এই সরল রেখাটা, এই রেখাটা x অক্ষকে p x কত হবে, যেহেতু x অক্ষের উপর আমরা জানি y স্থানাঙ্ক সবসময়ের জন্য 0 থাকবে, x এর উপর y স্থানাঙ্ক সবসময় 0 থাকবে, তার মানে 0। তাহলে আমি p বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি এখানে x, 0। তাহলে আমাদেরকে এখান থেকে এই p বিন্দুর আমাদেরকে ভুজ বের করতে হবে আমাদেরকে প্রথমে। আর অনুপাতটাও যদি আমরা বের করতে চাই, মনে করো আমি অনুপাতটা ধরে নিলাম যে এই অনুপাতটাকে আমি ধরে নেই হলো m1, আর এই পাশে যে অনুপাতটা রয়েছে এটাকে আমি ধরে নিচ্ছি হলো m2। কারণ p বিন্দুর ভুজ বের করতে গেলে আমাকে অনুপাত জানতে হবে, অনুপাত না জানলে আমি p বিন্দুর ভুজ বের করতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমি বললাম যে p বিন্দুর স্থানাঙ্ক x, y, এবং অনুপাতটা আমি কি ধরলাম, আমি অনুপাতটা ধরেছি হলো AP অনুপাত BP = m1 অনুপাত 2, এটা আমরা ধরে নিয়েছি। AP অনুপাত BP = m1 অনুপাত m2। এখন এখান থেকে আমি যদি দুটো স্থানাঙ্কে, আমরা জানি বিভাগ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা ফর্মুলা আমি শিখে আসছি, এটা হলো অন্তর্বিভক্ত করেছে, a এবং b কে p বিন্দুটা এখানে অন্তর্বিভক্ত করেছে, তাহলে আমাদের প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা ইচ্ছা করলে x এবং y দুটোকেই বের করতে পারি, কিন্তু আমরা আগে y-টাকে বের করি। y-টাকে কেন বের করব, কারণ আমরা জানি x অক্ষের উপর y স্থানাঙ্কের মান 0, অর্থাৎ বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক এখানে 0। তুমি লিখে নিতে পারো, যেহেতু বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, বিভাগ বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, সুতরাং বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক 0। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক, বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক, বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক, y স্থানাঙ্ক 0। ফর্মুলাটা আমার কি ছিল, আমি একটু ফর্মুলাটা লিখছি, তোমরা লক্ষ্য করো। ফর্মুলাটা আমার ছিল m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কেন আমি y কে নিলাম, কারণ y কে আমি নিলাম এই জন্যই m1 প্লাস m2টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাবে, আমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, সেই জন্য আমি y কে নিয়ে শুরু করেছি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, 0 = m1 y2 বলতে আমার এখানে হচ্ছে -7। দেখো সূত্র হলো m1 * y2 হচ্ছে -10, y2 হচ্ছে আমার -10, তাহলে এখানে হবে m1 * -10 প্লাস m2 * y1 মানে হচ্ছে আমার 7, এই যে y1। আবার বলছি m1 * y2 প্লাস m2 * y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো -10 m1 প্লাস 7 m2 = 0। এখান থেকে তুমি লিখতে পারবে হলো 10 m1 = 7 m2, তার মানে তুমি এখান থেকে বলতে পারছো m1 বাই m2 হচ্ছে তাহলে 7/10, m1 m2 হচ্ছে 7/10, অর্থাৎ অনুপাতটা হচ্ছে হলো 7:10, অর্থাৎ x প্রথম কোঅর্ডিনেটে রয়েছে 7 আর দ্বিতীয় কোঅর্ডিনেটে রয়েছে হলো এদিকে AP সমান হচ্ছে হলো 7 আর BP সমান হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে বিভাগ বিন্দুর ভুজটা আমরা এখন নির্ণয় করব। আমরা অনুপাতটা পেয়ে গেলাম। কোশ্চেনটা আমাদের এরকমও বলতে পারতো যে 7 এবং -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা নির্ণয় করো। তাহলে সেই অনুপাত হলো 7:10 অনুপাত হয়ে গেল। এখন এরপরে বলতে পারে যে আমরা যেটাকে বলেছি যে বিভাগ বিন্দুর ভুজ নির্ণয় করো, এটা y অক্ষের ক্ষেত্রে হতে পারে, x অক্ষ না বলে আমি এটাকে y অক্ষ দিয়েও বলতে পারতাম, তার মানে এই বিন্দুটাকে দিয়েও আমি বলতে পারতাম, একই জিনিস আমি এখানে বলতে পারতাম। এখন যদি আমাকে বলে যে বিভাগ বিন্দুর ভুজ নির্ণয় করো, তাহলে ভুজের জন্য আমার লাগবে হলো বিভাগ বিন্দুর ভুজ মানে হচ্ছে x স্থানাঙ্ক,
বিভাগ বিন্দুর ভুজ মানে হচ্ছে, আমি তাহলে এখানে লিখবো হলো x স্থানাঙ্ক, বিভাগ বিন্দুর x স্থানাঙ্ক আমি এখান থেকে লিখছি। তাহলে x স্থানাঙ্কটা হবে হলো, x স্থানাঙ্কটাকে আমরা ধরেছি হলো x, আর এখানে হবে m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1। বাকি সব ঠিক থাকবে, বাকি সব আমাদের ঠিক থাকবে। কি হচ্ছে তাহলে, বিভাগ বিন্দুর x স্থানাঙ্ককে আমি বলেছি x m1 ইন্টু x2, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1। ওকে, তাহলে আমার এখানে কি হবে, m1 আমি পেয়েছি হলো 7, m2 পেয়েছি হলো 10, 7 ইন্টু x2 মানে হচ্ছে -5 প্লাস m2 হচ্ছে হলো, m2 হচ্ছে আমার হলো 10 ইন্টু x1, x1 হচ্ছে হলো আমার 7, দ্যাট মিনস 70 minus 35, that means 35/17 is the result। অর্থাৎ বিভাগ বিন্দুর ভুজ বা x স্থানাঙ্ক হচ্ছে হলো 35/17। এই একই কোশ্চেন কিন্তু আমি অনেকভাবে উপস্থাপন করতে পারি তোমাদের কাছে। আমি বলতে পারি যে 7 7 এবং -5 -10 বিন্দুটির সংযোগ রেখাংশকে y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। আর যখনই y অক্ষের উপর আমি যাব, তখন সেখানে আমি এই বিন্দুটার, তখন আমরা ভুজকে 0 ধরবো, অর্থাৎ x কে 0 ধরবো। x কে 0 ধরে আমি m1 m2 বের করব, তারপর সেখান থেকে আমাকে y অক্ষের উপর যদি বলে, তাহলে আমার বলবে যে এটার কোটি কত, অর্থাৎ y এর মানটা কত। তখন y এর মানটা বের করার জন্য আমি এখানে y কে নিয়ে, তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু ভ্যারিয়েশন হতে পারে, x অক্ষকেও বলতে পারে, y অক্ষকেও বলতে পারে, এই ধরনের ভ্যারিয়েশন তোমাদের এখানে হতে পারে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা আমাদের শেষ। আমরা পরবর্তীতে আরেকটা প্রবলেমের দিকে যাচ্ছি। দেখো, ওকে শিক্ষার্থীরা দেখো, এরপরে যে প্রবলেমটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি, সেটা হচ্ছে এরকম একটা প্রবলেম। দেখো, মনে করো এভাবে আমি দেই, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, সি আর একটা বিন্দু। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে -24, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -24, আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে 4 - 5। নিচে লিখছি আমি 4 - 5। আরেকটা শর্ত দেওয়া আছে, আমি এটাকে ঠিক স্থানাঙ্ক অনুযায়ী বিন্দুটাকে বসাইনি, আমি এমনি বসিয়েছি। আরেকটা স্থানাঙ্ক, আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা দেওয়া হচ্ছিল এই সি বিন্দুকে এমন ভাবে বর্ধিত করা হলো যেন, এসি ইকুয়াল টু 3 ইন্টু বিসি হয়। এসি এবি ইকুয়াল টু, এবি ইকুয়াল টু 3 ইন্টু বিসি হয়। এবি ইকুয়াল টু 3 ইন্টু বিসি হয়। দেখো আবার বলছি, তোমরা লিখে নিতে পারো, এই বিন্দু স্থানাঙ্ক -24 এবং বি বিন্দু স্থানাঙ্ক 4 - 5। এবি রেখাটিকে সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু 3 ইন্টু বিসি, এবি ইকুয়াল টু 3 ইন্টু বিসি। সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। এবি রেখাটিকে সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু 3 ইন্টু বিসি। সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানে এবি সমান যদি 3 হয়, বিসি সমান হচ্ছে 1, আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে। আমি এখানে ধরে নিলাম যে সি বিন্দু স্থানাঙ্ক y। শিক্ষার্থীরা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এটাও বলা আছে এবি রেখাটি এমনভাবে বর্ধিত করা হয়েছে যেন, অর্থাৎ এবি সমান যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বিসি সমান হবে 1 সেন্টিমিটার। আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা বিভক্তিকরণের সূত্রে যাব। আমরা বিভক্তিকরণের সূত্রে এখানে আমরা দুই ধরনের সূত্রে যেতে পারি। আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র যেতে পারি, বহির্বিভক্তিকরণের সূত্র যেতে পারি। আমি এটাকে লিখতে পারি এভাবে, এ বি বাই বিসি ইকুয়াল টু 1, অর্থাৎ 3:1। তাহলে আমি যদি এটাকে অন্তর্বিভক্তিকরণের সূত্র আমরা বের করতে পারি, বহির্বিভক্তিকরণের সূত্র বের করতে পারি, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব? ধরো আমরা লিখে নেই, আমরা একটু ধরে নেই, ধরি সি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স হিসাবে ধরে নিচ্ছি। তো সি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, যদি আমি অন্তর্বিভক্তিকরণের সূত্র বের করতে চাই তাহলে এখানে বিভাগ বিন্দুটা কিন্তু বি, ঠিক কিনা? বিভাগ বিন্দুটা হচ্ছে হলো এখানে বি বিন্দু হচ্ছে বিভাগ বিন্দু। তাহলে বি বিন্দু যদি বিভাগ বিন্দু হয় তাহলে আমার অনুপাতটা কত? এই 3টা হচ্ছে তাহলে আমার এখানে m1 আর এটা হচ্ছে হলো আমার m2। প্রথম বিন্দুটা হচ্ছে -2 -4 অর্থাৎ x1 y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে হলো xy যেটাকে আমরা বের করতে যাচ্ছি, আর অন্তর্বিভক্তিকরণ বিন্দু যেটা স্থানাঙ্ক 4 - 5। যদি আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র আমরা প্রয়োগ করতে চাই, আমি অন্তর্বিভক্তিকরণের সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করছি, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে লিখে দিলাম, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে। তাহলে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই তাহলে বিভাগ বিন্দুর এখানে হলো এক্স স্থানাঙ্ক, বিভাগ বিন্দুর এক্স স্থানাঙ্ক বের করার সূত্রটা কি ছিল? আমি আবার একটু সূত্রটা লিখছি, দেখো এক্স স্থানাঙ্ক বের করার সূত্রটা ছিল m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। এটা হলো বিভাগ বিন্দুর এক্স স্থানাঙ্ক বের করার সূত্র। তাহলে এখানে এক্স বলতে আমি পাচ্ছি এটা আমার 4, m1 আমি লিখেছি হলো 3, x2 মানে কিন্তু এটা আমার x2 অর্থাৎ x প্লাস m1 ইন্টু x2 প্লাস m2 হচ্ছে আমার হলো 1 ইন্টু x1টা আমার দেওয়া আছে -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ 3 প্লাস 1। তো এখান থেকে আমি কি লিখতে পারছি? 3x - 2 ইকুয়াল টু 16। দ্যাট মিনস আমি এখান থেকে লিখতে পারবো 3x ইকুয়ালস টু 18, তার মানে x ইকুয়াল টু হলো 6। অর্থাৎ আমরা এখান থেকে বিভাগ বিন্দুর ভুজ বের করতে পারছি, হলো সেটা হচ্ছে হলো বিভাগ বিন্দুর ভুজ হচ্ছে হলো এখানে 6। একইভাবে যদি আমি y কে বের করতে চাই, বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক সূত্রটা আমি আবার একটু লিখছি, m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে আমার এখানে বিভাগ বিন্দুর y স্থানাঙ্ক হচ্ছে হলো -5, তাহলে আমি লিখতে পারবো -5 ইকুয়ালস টু m1 মিনস হলো 3 ইন্টু y2 মানে হচ্ছে আমার y2 মানে হচ্ছে y প্লাস m2 ইন্টু y1 মানে হচ্ছে আমার 4 বাই m1 প্লাস m2 3 প্লাস 1। তার মানে আমি এখান থেকে বলতে পারবো 3y প্লাস 4 ইকুয়াল টু -20, তার মানে 3y ইকুয়াল টু -24। দ্যাট মিনস y ইকুয়ালস টু -8। এখান থেকে y ইকুয়াল 8। তাহলে কি হচ্ছে? তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে হলো কত? এক্স এর মান হচ্ছে হলো 6 আর ওয়াই এর মান হচ্ছে -8। সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6 - 8। তো আর আমরা যদি বহির্বিভক্তি সূত্র প্রয়োগ করতাম, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমি যদি এটাকে বহির্বিভক্তি সূত্র প্রয়োগ করতে চাই সেটা কিভাবে করবো? হ্যাঁ, আমি করতে পারি। আমি যদি সরাসরি এখানে আসতে চাই তাহলে আমার এই পুরো অনুপাতটা, স্টুডেন্ট আমি এখন কিন্তু আলোচনা করছি বহির্বিভক্তির ক্ষেত্রে সূত্র যদি প্রয়োগ করতে চাই, আমি যদি এই পুরোটাকে নেই তাহলে এই পুরোটা কত হবে? 4 হয়ে যাবে। তাহলে m1 এর জায়গায় আমি তখন 4 ইউজ করব, অর্থাৎ m1 বলতে তখন আমি বুঝবো হলো 4। m1 যদি আমার 4 হয়, তাহলে আমার m2 তো 1 ঠিকই আছে, তাহলে আমি সেখান থেকে তখন 4:1 ধরে আমার করতে হবে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যেহেতু এখানে আমাদের এটা হয়ে গেল, আমরা এখানে শেষ করছি। এরপরে আমি অন্য আরেকটা প্রবলেমে যাব।
তোমাদের বইতে এরকম অসংখ্য প্রবলেম দেওয়া আছে, তোমরা সেই প্রবলেমগুলোকে ভালো করে করবে, করলে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা, আমরা এখন যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এটা এটা হচ্ছে হলো একটা আয়তক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। একটা আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো এটা একটা আয়তক্ষেত্র, আয়ত হয়নি, এটা বর্গের মতো হয়ে গেল। আয়তক্ষেত্রের এ বি সি ডি, এই আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে হলো 3 2, বি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে মনে করো 2 - 1, সি বিন্দু স্থানাঙ্কটা 8 - 3, 8 - 3। আমাকে এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে, এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে 1 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। এ বি সি ডি আয়তক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3 2, 2 - 1, 8 - 3। আমাকে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমি এই ডি বিন্দু স্থানাঙ্কটাকে যদি এক্স ওয়াই ধরে নেই, তাহলে আমাকে এখান থেকে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো, এই পর্যায়ে আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে, বিশেষ করে আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, সামান্তরিক, এদের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে শিখে নিবে। তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই আমরা সলভ করতে পারব। আমরা যখন এই ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাব, তখন আমরা এসি কর্ণ নিব, আর আমরা এখান থেকে বিডি কর্ণ নিব। এসি কর্ণ নিব, বিডি কর্ণ নিব। আমরা এখান থেকে খুব সহজে লিখতে পারি এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু। তোমরা খুব সহজে এসি কর্ণের মধ্যবিন্দু এখান থেকে বের করতে পারবে। কত হবে বলো তো? এসি কর্ণের মধ্যবিন্দু হবে হলো 3 + 8/2 আর 2 - 3/2, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্র। দ্যাট মিনস 11/2 - হাফ। এটা হচ্ছে আমার এসি কর্ণের মধ্যবিন্দু। এসি কর্ণের মধ্যবিন্দু 11/2 - হাফ। আবার আমি যদি বিডি কর্ণের মধ্যবিন্দু বের করতে চাই, বিডি কর্ণের মধ্যবিন্দু যদি বের করতে চাই, তাহলে কত হবে? x + 2/2 y - 1/2, x + 2/2 y - 1/2। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু একই, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুটা যা হবে আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কটাও একই হবে, অর্থাৎ এই স্থানাঙ্কটা আর এই স্থানাঙ্কটা একই বিন্দুকে ইন্ডিকেট করছে। তাহলে এই দুইটা যদি একই বিন্দুকে ইন্ডিকেট করে, তাহলে আমরা লিখতে পারবো, তোমরা লিখে নিবা, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক একই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো x + 2/2 = 11/2। দ্যাট মিনস x + 2 = 11, তার মানে x = হবে আমার এখান থেকে 9। আর এখান থেকে লিখতে পারবো y - 1/2 = -হাফ, তার মানে y - 1 = -হাফ, তার মানে y = 0। দ্যাট মিনস ডি বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে যাচ্ছি 9,0, অর্থাৎ x এর মান 9, y এর মান 0। তাহলে এইভাবে যদি সেটা আয়তক্ষেত্র না হয়ে সামান্তরিক হয় বা রম্বস হয় বা বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা যদি তার বৈশিষ্ট্যটা জানি, তাহলে আমরা কিন্তু সেটা বের করতে পারবো।
এরপরে যে কোশ্চেনটা ছিল এটা তোমরা বাসায় করে ফেলবে, সেটা হচ্ছে হলো এটার ক্ষেত্রফল নির্ণয় করো। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ক্ষেত্রফল হবে হলো এবি ইন্টু বিসি। আমরা স্থানাঙ্ক জ্যামিতি সূত্র প্রয়োগ করে এবি এর দৈর্ঘ্য বের করব, বিসি এর দৈর্ঘ্য বের করব, তারপরে এই দুটোকে গুণ করে দিলে আমরা এবিসি সামান্তরিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। শিক্ষার্থীরা এটা তোমরা বাসায় সলভ করে ফেলবে। আমরা এই চ্যাপ্টারে আমাদের যে ধরনের প্রবলেমগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করা দরকার আমরা সেই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।